আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সমন্বয়কদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে, তাদেরকে কেন্দ্র করে অনেক বদনাম হচ্ছে এবং তারা যে জনপ্রিয়তা নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে ঠিক আগস্ট মাস 2024 সনের আগস্ট মাসের 6, 7, 8 তারিখে পুরো জাতির আশা আকাঙ্ক্ষার আলোকবর্তিকা হিসাবে কাজ করছিলেন, এটি ক্ষয় হতে 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 এখন নেতিবাচক অবস্থায় পৌঁছে গিয়েছে। যারা সমাজ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন সামাজিক মাধ্যমে দেশে এবং দেশের বাইরে, তারা দীর্ঘদিন ধরে সেই বলতে গেলে গত আগস্ট মাসের সেই 10-12 তারিখ থেকেই ধীরে ধীরে সমন্বয়কদের বিরুদ্ধে তারা কথা বলছেন, তাদের কর্মকাণ্ডের সমালোচনা করছেন। কিন্তু আমি কখনোই তাদের নামটি পর্যন্ত উচ্চারণ করিনি, নেতিবাচক তো দূরের কথা। অত্যন্ত শ্রদ্ধা ভরে আমি তাদেরকে দেখছিলাম এবং হে নবী, আপনি কি দেখেননি? আল্লাহ রাসূল কিন্তু বোঝার চেষ্টা করেন, সে কিন্তু মায়ের পেটে। তো তিনি যে সামিউন বসিরুন, তিনি যে সবসময় দেখেন এবং বোঝেন, চাক্ষুষ সাক্ষী হিসেবে, যেটি জামাতের লোক এটাকে স্বীকার করে না। তো এই একটা শব্দ যে হে নবী আপনি কি দেখেননি, যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন নির্ভুল হিসাবে, তাহলে আল্লাহ রাসূল আল্লাহ বলতে পারতেন হে নবী আপনি কি শোনেননি যে এই আব্রাহা কি করেছিল, কিন্তু সে না করে তিনি বললেন যে হে নবী আপনি কি দেখেননি, মানে মায়ের পেটে বসে আপনি দেখেছেন সেদিন আব্রাহার হস্তি বাহিনীকে আমি কি করেছিলাম। তো সেই যে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করা আবাবিল পাখি, অলৌকিক পাখি, আমি ঠিক সেই আবাবিল পাখির সঙ্গে এই যুবকদেরকে তুলনা করেছিলাম। আমার সম্মানটা সেই পর্যায়ে ছিল এবং আজকের দিন পর্যন্ত আমি ধৈর্য ধারণ করে ছিলাম যে আমি কখনোই এই বীরদের নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনাগুলো কাটিয়ে উঠে তারা আর দাঁড়াতে পারবেন না এবং তাদের নিরাপদ কোনো সেফ এক্সিটও নেই। আমি যখন এই গণজাগরণ মঞ্চ হলো, যখন ইমরান এই সরকার খুব যাকে বলে একদম হিরো অব দ্য হিরো, এবং ইমরান এই সরকারের যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষা দীক্ষা যদি তুলনা করেন তার সঙ্গে আপনি যদি 100 নম্বর দেন ইমরানের সরকারকে, সেক্ষেত্রে সার্জিসকে আপনি 10 নম্বরও দেবেন না। তো সেই ইমরানের সরকার সম্পর্কে আমি একটা ঠিক গণজাগরণ মঞ্চ যখন হলো তখনই বললাম যে ইমরানের সরকার তো দূরের কথা, ইমরানের সরকারের আব্বা, বাবা, দ্য ফাদার একজন মেম্বার অফ পার্লামেন্টের সামনে, তার নির্বাচন এলাকার মেম্বার অফ পার্লামেন্টের সামনে বসতে পারেন কিনা আই ডোন্ট নো। তো সেই ইমরানের সরকার এবং তার কর্মীরা যখন সাজেদা চৌধুরী, সংসদের মাননীয় উপনেতা, তার গায়ে বোতল মারেন, ফিকে মারেন, এই ঔদ্ধত্য দেখান, ইট মিনস এটা টিকবে না। এটা আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার 1 সপ্তাহের মধ্যে, এবং আমি একদিনের জন্য গণজাগরণ মঞ্চের কোনো নেতার সঙ্গে কোনো টক শোতে বসিনি। একবার শুধুমাত্র অঞ্জনের একটা অনুরোধে জিটিভিতে বসেছিলাম, তাও দূর থেকে, কিন্তু সরাসরি বসিনি। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক নেই। এখন হেফাজত যখন শুরু করলো, তো আমি বললাম যে হেফাজতের এরা কেউ মন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, বিশাল কিছু, এটা টিকবে না। এরা সবাই শেখ হাসিনার পায়ের কাছে চলে আসবে, এবং তাই হয়েছে। শেখ হাসিনাকে আব্বা ডেকেছে, আম্মা ডেকেছে, জননী ডেকেছে, এবং এখন দেখেন কত দ্বিধা বিভক্ত। তদ্রুপ এরকম সমন্বয় যারা এলো, আমি মনে প্রাণে চেয়েছি যে এদের পরিণতি যেন অতীতের মতো, হেফাজতের মতো বা গণজাগরণ মঞ্চের মতো না হয়। কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো তারা কাটাতে পারবেন না। তারা ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, এই দুটো বৃহৎ সংগঠনকে তাদের শত্রুতে পরিণত করে ফেলেছেন। আর ছাত্রলীগ তো আছেই, এমনকি নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ, যার সঙ্গে বা যাদের সঙ্গে তাদের সবচেয়ে বেশি সম্পর্ক, হরিহর আত্মার সম্পর্ক থাকা উচিত ছিল, একেবারে ক্ষমতা ভাগাভাগি করা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে কৌশলগত পার্টনারশিপ থাকতে পারত। এর কারণ হলো এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা, এই সংগ্রামটা শুরু করেছিলেন নুরুল হক নুরু। তো কাজেই তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আন্দোলনের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নাম নুরুল হক নুরু। তারা যে কি বলবো, স্কুলের শিক্ষার্থী, সেই স্কুলের প্রিন্সিপালের নাম হলো
নুরুল হক নুরু। এখন সেই নুরুল হক নুরুর সঙ্গে তাদের কেন সম্পর্ক থাকবে না? তাদের আইডল হওয়া উচিত ছিল জনাব আন্দালিব রহমান পার্থ। তাতে একটি দিনের জন্য পার্থর সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে আমি তো দেখিনি। তাদের আইডল হওয়া উচিত ছিল জুনায়েদ সাকি, তাদের আইডল হওয়া উচিত ছিল সেই ববি হাজ্জাজ। বাংলাদেশে এই রাজনীতিতে এই তরুণ যে কয়টি মুখ জনপ্রিয়, তাদের সঙ্গে তো এই তরুণদের সমন্বয়কদের মানে বন্ধুত্ব হওয়ার কথা, এবং এই তরুণ নেতৃত্বের পরামর্শ তারা চলবেন, কিন্তু এদের কারোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক তৈরি হয় নাই, সৃষ্টি হয়নি। তাদের শ্রদ্ধা নিবেদনের জায়গাগুলো আমি খুঁজে পাইনি, অর্থাৎ বন্ধুত্ব তারা করতে পারেনি। তারা খুঁজে খুঁজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছেন, যার সঙ্গে তাদের কোনো অ্যাডাপশন নেই, সম্পর্ক নেই। কোথায় ডক্টর ইউনূস? তিনি যদি হিমালয়ের মাউন্ট এভারেস্টের উপরে বসে থাকেন, আর সার্জিস এবং তার সহকর্মী যারা আছেন তাদের কি হিমালয়ের পাদদেশ না, তাদের অবস্থা আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। তো এখান থেকে হিমালয়ের চূড়ায় যদি কেউ বসে থাকে তার সঙ্গে তার সম্পর্ক হয় না। কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আর কোথায় সার্জিস? এদের মধ্যে বন্ধুত্ব হয় না। আবার এই দুইয়ের মধ্যে যারা সমন্বয় করবেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, তিনি মানে না শিক্ষক, না পলিটিশিয়ান, না বুদ্ধিজীবী, না লেখক, আবার তিনি সবকিছু। তার জীবনের কোনো ধারাবাহিকতা নেই, একটা জায়গা থেকে চূড়ান্ত জায়গাতে হয়নি। তো ফলে কি হচ্ছে, ছাত্ররা তাকে প্রাথমিকভাবে তাদের চ্যান্সেলর মনোনীত করেছে ডক্টর আসিফ নজরুলকে, এবং আসিফ নজরুলের উচিত ছিল এই ছাত্রদেরকে গাইড দেওয়া যে তোমরা এখানে যাও, ওখানে যাও, তোমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসো, তার পা ধরে কদম মুছি করে আসো, সালাম জানায় আসো, তোমরা জামাতের আমিরের বাসায় যাও, তার সাথে দেখা করে আসো, তোমরা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে যাও, মাহমুদুর রহমান মান্না সাহেবের কাছে যাও, তোমরা আসমা আব্দুর রবের বাসায় যাও, মানে বাংলাদেশে যে সকল তোমরা ফরহাদ মাজাহার সাহেবের বাসায় গিয়ে দেখা করে আসো, বুদ্ধি নাও, এটা জাস্ট একটা কার্টিসি। অর্থাৎ এরকম 20 থেকে 25টি জায়গা যেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করার দরকার ছিল, সেটি তারা করেননি। যাদের সঙ্গে তাদের ব্রিজ হওয়ার কথা ছিল, বন্ধুত্ব হওয়ার কথা ছিল, তরুণ নেতৃত্ব, তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়নি। এবং তাদের এক ঝাঁক সুন্দর সহকর্মী দরকার ছিল, সেটি বিএনপির ছাত্র সংগঠন, জামাতের সংগঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যে সকল পপুলার ছাত্র সংগঠন রয়েছে, তাদের সকলের সঙ্গে তাদের যদি একটা সমঝোতা হতো, ক্ষমতাটা ভাগাভাগি হতো, সমন্বয় কমিটিও ভাবে হতো, আজকে তারা যে বিতর্কের মধ্যে পড়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন, একা হয়ে পড়েছেন, এবং এই সমাজটি আর কয়দিন পর তাদের জন্য খুবই অস্বস্তিকর হয়ে পড়বে, যেভাবে ইমরানের সরকারের জন্য এখন এই সমাজটি অস্থির হয়ে পড়েছে। এবং এই সমাজ কোনো কর্মের সাধারণত মূল্যায়ন করে না, এটা স্বাভাবিক। আমরা এই যে কাজগুলো করি, আমি এই যে কাজগুলো করে যাচ্ছি, তো আমি এই অপকর্ম শুরু করি 2001 সন থেকে। 2001 সন পর্যন্ত আমি ছিলাম একজন সাধারণ মানুষ, এবং ব্যবসা বাণিজ্য করে আমি আমার মতো ভালো ছিলাম। তো যখন আমি রাজনীতি করতে এসেছি, তো এখানে আমি শুধু হারিয়েছি, সবকিছু হারিয়েছি, বয়স, যৌবন, টাকা পয়সা, সবকিছু। আর যেটি সরাসরি পেয়েছি, প্রশংসা যেটি, এটি আমার কানে আমার কখনো ওইভাবে বাজে না, কিন্তু আমাকে নিয়ে যখন বিরূপ সমালোচনা করা হয়, নেতিবাচক কথা বলা হয়, গালাগাল দেওয়া হয়, কিংবা আমি যখন কারো সন্ত্রাসের শিকার হই, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি সকলের, এই জিনিসগুলো আমাকে কিন্তু তছনছ করে দিয়েছে। এবং আমারই মধ্যে এরকম লাখ লাখ রাজনীতিবিদ, এখন ধরুন আমার সঙ্গে যারা সহকর্মী ছিলেন 4 বছর 5 বছর, 4-5 বার যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেই 2006 যে ইলেকশন হওয়ার কথা ছিল তখন থেকে তো রাজনীতি শুরু। তো এই সময়টির মধ্যে আপনি চিন্তা করেন যে এদের জীবন কি হয়ে গেছে। আজ বিপুর কথা চিন্তা করেন, পলকের কথা চিন্তা করেন, শাহরিয়ারের আলমের কথা চিন্তা করেন, সোহেল তাজের কথা চিন্তা করেন, এভরিথিং ফিনিশড, তাদের জীবন শেষ। এখন এই যে যারা রাজনীতিতে আছেন, ইভেন বিএনপির মধ্যে যারা নতুন, আমানুল আমানের কথা চিন্তা করেন, শহীদুদ্দিন চৌধুরী আনির কথা চিন্তা করেন, ফজলুল হক মিলনের কথা চিন্তা করেন, নাজিমুদ্দিন আলম সাহেবের কথা চিন্তা করেন, অনেক। তারও আগে যদি সিনিয়রদের মধ্যে মির্জা আব্বাস সাহেবের কথা চিন্তা করেন, গয়েশ্বর বাবুর কথা চিন্তা করেন, জীবনে দেখুন প্রাপ্তি যতটুকু আছে, গয়েশ্বর বাবু আমরা তাকে চিনি, মির্জা আব্বাস তাকে চিনি, গোলাম মোল্লা রনি তাকে আমরা চিনি, এই পর্যন্ত। কিন্তু একেবারে অন্তহীন যে সমস্যা, সেই সমস্যা আমাদের জীবন যৌবনের সবকিছু সম্ভাবনাকে খেয়ে ফেলেছে। খালি একটা নাম গোলাম মোল্লা রনি, এই পর্যায়ে আছি। তো তারপরেও আমরা সেই রাজনীতিতে, যদি 2001 সনে আমার অভিষেক হয়েছে এমপি প্রার্থী হিসেবে,
তো অলমোস্ট 24 বছর হয়ে গেল। 24 বছর টিকে থাকার জন্য শরীরের রক্ত মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বিসর্জন দিয়ে এখনো পর্যন্ত টিকে থাকতে হচ্ছে। এটা ওয়ান ওয়ে ট্রাফিক। কিন্তু এই যে টিকে আছি, সেই টিকে থাকার জন্য আমাদেরকে একটা সায়েন্স, একটা বিজ্ঞান অনুসরণ করতে হয়। এখন তরুণ যারা বন্ধু, তারা সেই বিজ্ঞানটিকে যদি না জানেন, অনুসরণ না করেন, সেই অঙ্কগুলো যদি তারা না জানেন, ম্যাথমেটিক্স যদি তারা ফলো না করেন, তাহলে এখানে যারা খুব দ্রুত আসে আবার খুব দ্রুত শেষ হয়ে যায়। ইমরানের সরকারের মতো, কিংবা মাওলানা শফির মতো, আহমেদ শফি সাহেবের মতো খুব দ্রুত, কিংবা হঠাৎ করে দেখা গেল মাওলানা ফরিদউদ্দিন মাসুদ আওয়ামী লীগ জমানায় খুব রাজকীয় মাওলানা হয়ে গেলেন, কিংবা এই যে বাতিল মোকাররমের যে খতিব যিনি ছিলেন, যে পালিয়ে গেলেন, অলনে ছাড়েন কোনো একটা সুযোগ নিয়ে, পরিবেশ নিয়ে, কারোর দয়া নিয়ে, করুণা নিয়ে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর থাকা যায়, এরপরে আসলে থাকা যায় না। আপন যোগ্যতা বলে টিকে থাকতে হয় রাজনীতিতে। তো এই সমন্বয়ক যারা রয়েছেন, তাদের সংখ্যা কত জানি না, তাদের বড় ভাই ছোট ভাই সব মিলিয়ে এই সময়টিতে যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং। এবং তারা যদি রাজনীতি তাদের করতে হবে, নুরুল হক নুরুর মতো তাকে রাজনীতি করতে হবে, সাকির মতো রাজনীতি করতে হবে, আদারওয়াইজ তাদেরকে ইমরানের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে। কিন্তু ইমরানের সরকার একটা সেফ এক্সিট পেয়েছিল আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘকালের সময়টিতে, কিন্তু এখন এই যারা সমন্বয়, তারা যদি সেফ এক্সিট না পান, তাহলে তাদের জীবন ফানা ফানা হয়ে যাবে, দুর্বিষহ হয়ে যাবে। তো আমার কষ্ট লাগে, দুঃখ লাগে এই কারণে যে এই আবাবিল পাখিগুলো, এই সম্ভাবনাময় প্রিয় মুখগুলো আমাদের জন্য জীবন বাজি রেখেছিলেন এবং আমরা তাদেরকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আস্থা রেখেছিলাম। কিন্তু মাত্র 1 মাসের মধ্যে এমন কি হয়ে গেল, যেখানে বিরাট শূন্যতা, বিরাট বিভেদ, বিরাট বিসংবাদ তৈরি হলো। এবং এখন অসংখ্য মানুষ তাদেরকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করছে। আর তাদের এই বয়স, এই সমালোচনাগুলো মোকাবেলা করার মতো টেকনিক্যাল নো হাউ, ফাইন্যান্সিয়াল সলভেন্সি, প্রফেশনাল এফিসিয়েন্সি, সোশ্যাল কানেক্টিভিটি অ্যান্ড দ্য মাইটিনেস, দৃঢ়তা, এর কোনোটাই কিন্তু এই যুবকদের এখনো হয়নি। এটা সম্ভব নয়, এটি সম্ভব নয়। আমরা যখন তরুণ ছিলাম, তখন আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা এদের বিয়ে 15-16 বছরের মধ্যে হয়ে যেত। 17-18 বছর বয়সে অনেকে বাবা হয়ে যেত, অনেকে খুব অল্প বয়সে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়ে যেত। আমি আমার আব্বার কথা বলে যাও আপনাদেরকে। আমার আব্বা 15 বছর বয়সে বিয়ে করেছেন, 16 বছর বয়সে তিনি বাবা হয়েছেন। আর আমার আব্বা সেই পাকিস্তান জমানাতে, যখন স্বর্ণের ভরি ছিল মাত্র 40 টাকা, মানে আমার আব্বা, আমার জন্ম 1967 সনে, তাহলে আমার আব্বা বিয়ে করেছেন 66 সনে। কিন্তু 1965 সনে আমার আব্বার বয়স যখন 15 বছর, তখন তিনি ব্যবসা বাণিজ্য করে লক্ষপতি, পাকিস্তান জমানাতে লক্ষপতি কল্পনা করতে পারবেন না। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সবচাইতে বড়, সদরপুর, ভাঙ্গা, চরভদ্রসন, এই 3টি উপজেলার মধ্যে পাইকারি কাপড় বিক্রেতা হিসেবে সবচেয়ে বড় মহাজন ছিলেন আমার আব্বা ইন 1965 at the age of 15 years old। আর আমার ছেলে, যার বয়স এখন 29 বছর, আমি তাকে বিয়ে করিয়েছি, আমার বৌমা ডাক্তার, কিন্তু তার কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় এখনো তার বয়স 8 বছর কিংবা 9 বছর। তো আমার ছেলে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছে, গভর্নমেন্ট ল্যাবরেটরি থেকে ম্যাট্রিক পাস করেছে, এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালায়া আমার বৌমা MS করছেন, PhD করছেন, আমার ছেলে MS করছেন। তো তার ব্যাপারে যদি আমার এই হয় মন্তব্য, আমার ছেলে, মানে আমি তাকে, তার জন্ম হয়েছে ধানমন্ডিতে, তার বেড়ে ওঠা মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বেড়ে ওঠা, এবং জন্মের পর থেকে সে কমফোর্ট, লাক্সারি, অ্যারিস্টোক্রেসি, তারপরে রিয়ালিটি, সবকিছু সে দেখেছে একেবারে টপ অফ দ্য লাইন। তো সেই টপ অফ দ্য লাইনের একটা ছেলে 28 বছর বয়সে
যদি আমার কাছে মনে হয় তার বয়স মাত্র 9-10 বছর, কনসিডারিং টু উইথ মাই ফাদার, আমার আব্বার 15 বছর বয়সে যে ম্যাচুরিটি, বা আমি আব্বাকে স্মরণ করতে পারি মানে আমার 70 সনে আমি আব্বার চেহারা স্মরণ করতে পারি, তার অ্যাক্টিভিটিস। তো ওই বয়সে আমার আব্বার মধ্যে যে আমি স্মার্টনেস দেখেছি, প্রত্যুৎপন্নমতিত্ব দেখেছি, ধীর শক্তি দেখেছি, লিডারশিপ দেখেছি, এটি মানে আমার সন্তানের সাথে আমি আরো 40 বছর, আমার সন্তানের বয়স 40 বছর হলে আমি সেটা তার মধ্যে পাবো কিনা, আই এম নট স্টিল কনফার্ম। তো সেখানে আমার সন্তানের যদি এই অবস্থা হয়, তার সার্জিসের অবস্থা কি হবে? সার্জিসের বাবার পোর্টফোলিও নিঃসন্দেহে আমার পোর্টফোলিওর চেয়ে বড় নয়। সার্জিস যদি মানে আমার ছেলের সঙ্গে বসে লেখাপড়া নিয়ে, বাস্তবতা নিয়ে, আয় রোজগার নিয়ে, আমার ছেলে মালয়েশিয়াতে দেখেন নিজের পায়ে দাঁড়িয়ে সে নিজেরটা নিজে ইনকাম করে, বউকে পড়াচ্ছে, নিজে চলছে। আমার টাকায় আমার ছেলে পড়ে না, আমার দুটো ছেলেই, আমার বৌমা, তারা নিজেরটা নিজে, আমার বৌমা ফুল স্কলারশিপে সেখানে পড়াশোনা করছে, ঢাকা ডেন্টাল থেকে সে ডাক্তারি পাশ করে সে মালয়েশিয়াতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। তা এদের পড়াশোনার মান এবং সফলতার সঙ্গে যদি এখন যারা এই আন্দোলনের সমন্বয়ক তাদের বাস্তব জীবনের সফলতা চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা পিছিয়ে আছে। তো এখন এই যারা আমার সন্তান সম রয়েছেন, তাদের কি স্টিল দে নিড টু নো ম্যানি থিংস, দে নিড টু আর্ন ম্যানি থিংস, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইভ্যালুয়েট ম্যানি থিংস। কিন্তু সেই জিনিসটা তারা এখনো শুরুই করেননি। শুরু করার আগেই তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাদেরকে সুমতি দান করুন, আমাদেরকে ধৈর্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।